গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প সুরত হাল রিপোর্ট। রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। দারোগাবাবু সুরত হাল রিপোর্ট লিখছিলেন। মৃতা কড়ি বাউরিনী, বয়স অনুমান 25-26, কিছু বেশিও হইতে পারে, কারণ তাহার সন্তানাদি হয় নাই। ঘরের কড়িকাঠে গরু বাঁধিবার দড়ি আটকাইয়া গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলিতেছে দেখা যায়। লাশ দেখিয়া গলায় দড়ির ফাঁস আটকাইয়া দমবন্ধ হইয়া মৃত্যু হইয়াছে বলিয়াই মনে হইতেছে। ঘাড় ভাঙিয়া বাঁকিয়া গিয়াছে, জিভ বাহির হইয়া পড়িয়াছে। মাস দেড়েক পূর্বে কড়ির স্বামী ভোলা মারা গেছে। মাস দেড়েকের মধ্যে কড়ি গলায় দড়ি দিয়ে মরল। লোকে আশ্চর্য হল না। কড়ি ছিল ভোলান্ত প্রাণ। ভোলাকে পুড়িয়ে এসে ঘরের দাওয়ার উপর যেভাবে সে বসেছিল, তাতে বাউরিদের দেবেন নোটন নিজেদের মধ্যেই বলাবলি করেছিল, কড়ি হয়তো পাগল হয়ে যাবে। মাস দেড়েক আগের কথাই বলছি। ভোলার সব সৎকার করে ফিরে কড়ি ঘরের দাওয়ার উপর এসে বসল। তার সব যে শূন্য মনে হচ্ছে। ঘর দোর বিশ্ব সংসার সব খাঁ খাঁ করছে। সে ভাবছিল সে কি করবে, তার কি হবে। শুধুই তো সব শূন্য হয়ে যায়নি, দুনিয়ার লোক তাকে যে দড়ি দিয়ে বাঁধবার জন্য এগিয়ে আসছে। ভোলা নেই, কে তাকে রক্ষা করবে? কড়ি শিউরে উঠল। কড়ি বাউরির মেয়ে। বাউরিদের সাঙা আছে, মানে মেয়েদের দ্বিতীয়বার বিয়ের রেওয়াজ আছে। সে স্বামী বেঁচে থাকতে তাকে ছেড়েই অন্যজনকে বিয়ে করতে পারে। স্বামী মরে গেলে তো কথাই নেই। কিন্তু কড়ি আর কাউকে বিয়ের কথা ভাবতেই পারে না, এবং কোনো লোক কড়িকে বিয়ে করার কথা মনে করতে পারে না। তার কারণ, একদিকে কড়ি সতী, অন্যদিকে সে চোর, পাকা নামজাদা চোর। কড়ির অনেক ভাগ্য যে তার স্বামী ভোলা নিজে ছিল চৌকিদার, তাই বারবার চুরি করেও সে জেলে যায়নি। নইলে লোকে বলে জেল ছিল অনিবার্য। সুযোগ সুবিধে পেলে, লোকজন না থাকলে বা অন্ধকার রাত্রেই চোরে চুরি করে। কিন্তু কড়ির চুরি দিনে দুপুরে, হাজারো লোকের মধ্যে, একেবারে হাটে পর্যন্ত। লঙ্কা, লেবু, কুল, ছোটখাটো তরিতরকারি চুরি চুরিই নয়, ওসব তো ভদ্রলোকেও করে। লঙ্কা কি লেবু কি কুল মুঠো দরুনে তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নাকে শোকে অর্ধেকগুলো ফেলে দিয়ে অর্ধেকগুলো আত্মসাৎ করার পদ্ধতিটা প্রায় প্রচলিতই হয়ে গেছে। 10 জনের কাছে জিনিস দেখে ফিরলেই 5 মুঠো হয়ে যায়। থানার লোক পর্যন্ত ও চুরি ধরে না, ধমক দিয়ে ভাগিয়ে দেয়। হাটের ফোরেরা বড়জোর এমন লোকের হাত চেপে ধরে মুচড়ে জিনিস কেড়ে নেয়, তার বেশি কিছু বলে না। কড়ির চুরি লঙ্কা লেবু চুরি নয়, সে চুরি করে কপি, মাছ, কমলা, ল্যাংড়া, মালদহের আম, কাঁঠাল এলে সবচেয়ে ভালো কাঁঠালটি। মোট কথা, হাটের সেরা জিনিসটির ওপর তার নজর থাকে। তেমন জিনিস না থাকলে কড়ির নজর পড়ে কাপড় কি গামছার দিকে। না পেলে সে মানুষের ভিড়ের মধ্যে থেকে হাটুরেদের পয়সার থলিটার দিকে হাত বাড়ায়। ধরা মধ্যে মধ্যে পড়ে। হাটুরে থেকে খদ্দেররা পর্যন্ত প্রহার দেয়, দুপদাপ শব্দে কিল চর পিঠে পড়ে। ধাক্কা খেয়েও পড়েও যায় কড়ি, আবার সঙ্গে সঙ্গে ওঠে, বলে, তা মারো কেনে, তা মারো কেনে, অন্যায় হয়ে যেছে, তা মারো কেনে। এসব অবশ্য আগের কথা। ইদানিং ভোলার কল্যাণে সে এসব থেকে অনেকখানি রেহাই পেয়েছিল।
ভোলার মতো ভালো লোক বড় দেখা যায় না, তার উপর সে ছিল চৌকিদার। লোকে ভোলার পরিবার বলে তাকে ছেড়ে দিত। করির ঠিক বিপরীত চরিত্র ছিল ভোলার। একবার সে পথের উপর একতারা নোট কুড়িয়ে পেয়েছিল, 10 টাকার 15খানা নোট। ভোলা সে নোটের তারাটি একেবারে সরাসরি হাজির করে দিয়েছিল থানার দারোগাবাবুর কাছে। 2 ক্রোশ দূরের একখানা গ্রামের এক চাষির টাকা। লোকটি জমি বিক্রি করা 550 টাকার 5 তারা নোটের মধ্যে 150 টাকা তারাটাই অতি সাবধানতার আতিশয্যের মধ্যে হারিয়ে ফেলেছিল। টাকার তারাটি ফেরত পেয়ে তার 2 চোখ বেয়ে জল এসেছিল। সে 2 হাত তুলে ভোলাকে আশীর্বাদ করে একখানা 10 টাকার নোট ভোলাকে দিতে চেয়েছিল। তার মুখের দিকে চেয়ে ভোলা সে টাকা নেয়নি। 2টি হাত জোর করে বলেছিল, মার্জনা করবেন মণ্ডল মশাই। লোকটি ভোলার দিকে চেয়ে মিনতি করে বলেছিল, আরো বেশি দিতে হয় আমি জানি, কিন্তু বাধা দিয়ে ভোলা বলেছিল, আজ্ঞে না, তার জন্য লয় মণ্ডল মশাই। তবে মানুষ কম দুঃখে জমি বিক্রি করে না মণ্ডল মশাই। আপনার অনেক দুঃখের টাকা, লক্ষ্মী বেচা টাকা, ও আমি নিতে পারবো না। দারোগাবাবু ছিল ঘাগি লোক। এনসি থেকে এএসআই, তার থেকে এসআই বা দারোগা। বড় বড় পাকা গোঁফ, মাথার চুলও আতকাঁচা আত পাকা। কোনো রকম ভণ্ডামি তার নিজেরও ছিল না, পরেরও সহ্য করতে পারত না। সে পর্যন্ত এক্ষেত্রে ভোলার পিঠে প্রকাণ্ড একটা চাপড় মেরে বলেছিল, সাবাস বেটা। কথাটা সে পুলিশ সাহেবের কানে তুলেছিল। সাহেব নিজের পকেট থেকে ভোলাকে বকশিস দিয়েছিল 2 টাকা। শুধু এইটুকুই ভোলার খাতিরের কারণ নয়। ভোলা একবার একা একদল ডাকাতের সঙ্গে লড়াই করে একজন ডাকাতকে ঘায়েল করে তাকে ধরেছিল। সে একটা কাহিনী। ডাকাত দলের ডাকাতি করা ভোলা একা রুখতে পারেনি, কিন্তু প্রথম থেকে দূরে দূরে থেকে চিৎকার করতে আরম্ভ করেছিল। ডাকাতের দল যথাসম্ভব তাড়াতাড়ি কাজ সেরে সরে পড়ছিল। ভোলাও তাদের পিছু নিয়ে চিৎকার করতে করতে চলেছিল। গ্রাম ছাড়িয়ে মাঠ, সেই মাঠের মধ্যেও ভোলা তাদের পিছন ছাড়েনি। বাঘের পিছনের ফেউয়ের মতো সে ডাকতে ডাকতে চলেছিল। মাঠের শেষে নদী, নদীর ধারে জঙ্গল, জঙ্গলের ধারে এসে ডাকাতদের সবচেয়ে সেরা লাঠিয়াল ঘুরে দাঁড়িয়েছিল। সে লোকটা মেয়ে কি ছেলের হাত থেকে গয়না টেনে খুলতে গিয়ে আটা বদলে ধারালো হেঁসো দিয়ে হাতটাই কেটে নিত। কানের গয়না সে জীবনে কখনো খুলে নেয়নি, টেনে ছিঁড়ে নিয়েছে চিরকাল। এ লোক সেই লোক। ফেউয়ের ডাকে তিতবিরক্ত বাঘের মতোই সে আক্রোশ ভরেই ঘুরেছিল ভোলার মুন্ডুটা ছিঁড়ে বা ছেঁচে দেবার জন্যে। কিন্তু তার কপাল আর ভোলার কপাল, অন্তত লোকে তাই বলে, ভোলার কপালের দোহাই দেয়। নইলে সে লোকের সামনে ভোলার দাঁড়াবার যোগ্যতা ছিল না। ভোলার কপালের গুণেই অন্ধকারের মধ্যে লোকটা একটা ইঁদুরের গর্তের মধ্যে পা আটকে পড়ে গিয়েছিল। সেই সুযোগে ভোলা বসিয়েছিল মক্ষম লাঠি। তারপর তার বুকের উপর বসে মাথার পাগড়ি খুলে তাকে বেঁধেছিল। ডাকাতের দল তার লাঠির সম্বন্ধে সম্পূর্ণ নিশ্চিন্ত ছিল, তাই তারাও গিয়ে পড়েছিল অনেকটা দূরে। ভোলা যখন ডাকাতটাকে টানতে টানতে নিয়ে এসেছিল গ্রামে, এর জন্য সে সরকার থেকে বকশিস পেয়েছিল, কিন্তু তার চেয়েও বেশি পেয়েছিল গ্রামের লোকের স্নেহ, সাদর, পৃষ্ঠপোষকতা। ঠিক এই জন্যেই করিকে লোকে হাতে নাতে ধরেও খুব বেশি নির্যাতন করত না। হাটে ধরা পড়লে এই জন্যেই অনেক সময় থানার লোকেও তাকে ছাড়িয়ে দিয়েছে। প্রথম প্রথম ভোলা নিজেও তাকে প্রহার করত। ইদানিং সেও যেন ক্লান্ত হয়ে পড়েছিল, শুধু বলতো, সি 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 সি। করি খটখটে চোখের দৃষ্টি মেলে চেয়ে থাকত। ভোলা আবার বলতো, যাকে 10 বলে সি, তার জীবনে কাজ কি? তু মর মর মর, তু মর। মরণ যদি না হয় তো গলায় দড়ি দিয়ে মর, জলে ডুবে মর, বিষ খেয়ে মর। করি তবুও চুপ করেই থাকত। তার দৃষ্টি অদ্ভুত দৃষ্টি, পলক পড়ে না, সাপের মতো চেয়ে থাকত। দৃষ্টি দেখে কোনোদিনই করির মনের দুঃখ কি লজ্জা কি আনন্দ কিছুই বুঝতে পারা যায় না। ভোলা আবার বলতো ওই মরবার কথা, মর মর মর, তুই মর। আবার করি মৃদু স্বরে বলতো, হ্যাঁ মরবে তাই, হ্যাঁ। মরবি না তো আমাকে এমনি করে জ্বালাবি তুই? কেন, কি করলাম, কি কি জ্বালালাম তোমাকে? ভোলা হতবাক হয়ে যেত বিস্ময়ে। করি বলতো, চুরি করেছিলাম
তার লেগে তো লোকে আমাকে মেরেছে। তারপর অকস্মাৎ ভোলার পায়ে ধরে কাঁদত। তুমিও না হয় মারো, যে হাতে আমি চুরি করি সেই হাতখানা আমার ভেঙে দাও। আমার মরণে যদি চাও তবে তুমি আমার টুটিতে পা দিয়ে মেরে ফেলো। ভোলা তবু তাকে ভালোবাসত। কতজন, মায়ের থানার লোকে পর্যন্ত তাকে কতবার বলেছে, ও মেয়েটাকে তুই ছেড়ে দে ভোলা, তোর মতো লোকের এমন চোর পরিবার, ছি 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 ছি। ভোলা মাথা চুলকে বলতো, আগে, যেন কথাটার অর্থ তার মাথায় ঢোকেইনি। ছেড়ে দে হারামজাদি চোরকে। ভোলা তবুও সেইভাবে মাথায় চুলকে যেত, কোনো উত্তরই দিত না। ভোলা যে জানে কড়ির আর এক পরিচয়। বাউরির মেয়ে হলেও কড়ি সুন্দরী মেয়ে, ভদ্রলোকেদের মেয়েদের মতো ফর্সা রং, তেমনি শ্রী। কড়িকে কতবার কতজন প্রলুব্ধ করেছে, ভোলা নিজের চোখে দেখেছে। বাবুদের ছেলে কড়িকে টাকা দেখাচ্ছে, কিন্তু কড়ি একবার মাত্র তাকিয়েই চোখ ফিরিয়ে চলে এসেছে, ফিরেও তাকায়নি আর। ভোলা তখন বাবুদের বাড়ি কাজ করত, সে নিজের চোখে দেখেছিল তারই মনিবের ছেলে কড়িকে টাকা দেখালে, কিন্তু কড়ি দেখবা মাত্র চোখ ফিরিয়ে নিয়ে চলে গেল। বাড়িতে ফিরে ভোলা কড়িকে কাঁদতে দেখেছিল। কারণ জিজ্ঞাসা করতে কড়ি বলেছিল অকপট সত্য কথা। তাদের স্বজাতির মধ্যে অনেকে প্রথম প্রথম কড়ির মন ভাঙাতে চেষ্টা করেছিল। কড়ি তাদের গাল দিত তারস্বরে, ভোলা আসবা মাত্র বলে দিত তাদের কথা। দুটো ব্যাপার যেন পাশাপাশি চলত। সকালে কড়ি চুরি করত, ভোলা তিরস্কার করত, কড়ি পায়ে ধরে কাঁদত। সন্ধ্যায় কড়ি চিৎকার করত অথবা অঝোর ঝরে কাঁদত। কি হলো, চেঁচাছিস কেন? ওই দেব না, বাঁশবুকো পিদ্দশে নামুনেতে খাবে, নামুনেতে খাবে। হ্যাঁ থাম থাম বাপু থাম। না কেন, না কেন থামবো কেন, আমাকে বলে। আহ কিসেরা, যা না তাই বলবার আমি চুপ করব? কড়ির গালিগালাজের মাত্রা বেড়েই চলত উত্তরোত্তর। স্বজাতি বা সমশ্রেণীর ক্ষেত্রে কড়ি গাল দিত, কিন্তু উঁচু জাতের ভদ্রশ্রেণীর ক্ষেত্রে সে অঝোর ঝরে কাঁদত। সে হলে ভোলাকে সান্ত্বনা দিতে হতো। ভোলার সান্ত্বনায় কড়ির কান্না বেড়ে যেত। অনেক কষ্টে অবশেষে সে বলতো, ওই আদা কেষ্ট বাবু আমাকে। আর বলতে পারত না কড়ি, আবার অঝোর ঝরে কাঁদত। শুধু তাই নয়, কড়ির মতো পরিশ্রমী মেয়ে সংসারে দেখা যায় না। দিন রাত সে খাটছেই খাটছে। কখনো ধান মেলে দিচ্ছে, ধান তুলছে, ধান ভাঙছে, কখনো কাঠকুটো ভেঙে আনছে, গরুর সেবা করছে, ঘুঁটে দিচ্ছে, মাথায় করে সেই ঘুঁটে বেঁচে আসছে। কাজের তার বিরাম নেই। ভোলার গরু ছিল, ভাগে জমি নিয়ে সে চাষও করত। কড়ি সমানে তার সঙ্গে খাটত। তাদের জাতের সকল মেয়েই খাটে, কিন্তু কড়ির কাজের সঙ্গে কারো কাজের তুলনা হয় না। ভোলা এমন কড়িকে প্রাণ দিয়ে ভালো না বেসে পারেনি। সেই ভোলার মতো স্বামী মরে গেল। কড়ি ভোলার সৎকার করে এসে আপনার দাওয়ায় বসে ভাবছিল তার কি হবে, সে কি করবে। আশ্চর্যের কথা, কড়ি জীবনে এমন আশ্চর্যবোধ কখনো করেনি। তার মনে হলো ভোলার মৃত্যুর সঙ্গে সঙ্গে সমস্ত পৃথিবীটার চেহারাই যেন বদলে গেছে, প্রতিটি মানুষ যেন অন্যরকম হয়ে গেছে। ভোলার পুরনো মনিব বাড়ির সেই ছেলেটি দীর্ঘকাল ধরেই কড়িকে আকৃষ্ট করবার চেষ্টা করে এসেছে। এই সেদিন ভোলার অসুখের সময়ও সে কড়ির দিকে বাঁকা দৃষ্টিতে চেয়েছে। যে কথাগুলি বলেছে তার মধ্যে থেকে কড়ি তৎক্ষণাৎ বুঝতে পেরেছে অন্যরকম অর্থ। কড়ি খুব তাড়াতাড়ি যাচ্ছিল। কাঠবমির আক্ষেপে ভোলা কাতর হয়ে পড়েছিল। লেবুর রসে উপকার হবে, লেবুর গন্ধ শুকলেও আরাম পাবে, তাই সে যাচ্ছিল কয়েকটা পাতি লেবুর সন্ধানে। হাটবার হলে ভাবনাই ছিল না, কিন্তু হাটবারের দেরি আছে দুদিন। কড়ি যাচ্ছিল রামবাবুদের বৈঠকখানার দিকে। বাবুদের বৈঠকখানার সামনে ছোট বাগানটার মধ্যে দুটো পাতিলেবুর গাছ আছে, ফলও ধরে আছে অনেক। পাঁচিলের একটা জায়গা ভাঙা আছে, সেও কড়ির অজানা নয়। হঠাৎ পথে ওই বাবুদের ছেলের সঙ্গে দেখা। ওর চরিত্র কড়ি ভালোই জানে। সে একবার তার দিকে তীর্যক দৃষ্টিতে তাকিয়েই হনন করে চলে যাচ্ছিল। ছেলেটি ডাকলে, ওরে এই কড়ি,
বেশ একটু ঝাঁঝের সঙ্গেই কড়ি উত্তর দিয়েছিল, কি গো, বলছো কি? যাক গেল। বলছি ভোলা কেমন আছে? ভালো নাই বাপু। ডাক্তার দেখাচ্ছিস তো? কোথায় যাচ্ছিস এমন করে? আমি মনে নিজের জ্বলনে, আর তুমি আর জ্বালিও না বাপু। জ্বালানো কি হলো? এমন হনন করে যাচ্ছিস তাই জিজ্ঞাসা করছি। কোনো কিছু দরকার থাকলে বলিস। ভোলা আমাদের পুরনো চাকর, তাছাড়া ভালো লোক। না, কিছু দরকার নেই। তোর কথাবার্তা এমন কেন বলতো? মানুষের সঙ্গে ভালো করে কথা বলতে জানিস না? না, জানি না বলেই করি হনন করে চলে গিয়েছিল। কিছু দরকার থাকলে বলিস। কেন? দরকার থাকলেই বা তোমাকে সে কথা বলবো কেন? তোমারই বা এত দরদ কেন? তোর কথাবার্তা এমন কেন রে? মানুষের সঙ্গে ভালো করে কথা বলতে জানিস না? না, করি জানে না সে ধরনের কথাবার্তা। ছি ছি। ভোলার মৃত্যুর পর সে লোকও যেন অন্যরকম হয়ে গেছে, মাত্র 1 মাসের মধ্যে। আশ্চর্য, কালই তার সঙ্গে করির দেখা হলো। ভোলার মৃত্যুর পর এই প্রথম দেখা। করি তার দিকে তির্যক দৃষ্টিতে চাইলে। সে বললে, ভালো আছিস করি? করির চোখ ভরে আর জল এলো, গলার স্বর ধরে এলো। সে কথা বলতে পারলে না। বাবুদের ছেলেটি বললে, বলার মতো লোক আর হবে না, বড় ভালো লোক ছিল সে। করি এবার মুখ তুলে তার দিকে চাইলে। আশ্চর্যের কথা, তার চোখে মুখে কোথাও এমন কিছু নেই যা দেখে করির চোখ নত হয়ে পড়ে, মন ঘেন্দায় রিরি করে ওঠে। ছেলেটি আবার বললে, কি করবি বল, এর উপর তো মানুষের হাত নেই। আঁচল দিয়ে আপনার চোখ মুছে করি। কি করে খাবো মশায়, তাই ভাবছি। পোড়া পেট তো মানবে না। ভগবান আছেন রে, তিনিই যা হয় করবেন। আপনকার বাড়িতে একটা চাকরি দেবেন মশাই, সিয়ের কাজ। কাজ? হ্যাঁ, বলেন তো, দিন রাতই থাকবো আপনাদের বাড়িতে। ছেলেটি বারবার ঘাড় মেরে বলল, না না বাপু, সে পারবো না। একটু থেমে আবার সে বলল, তোমার স্বভাব চরিত্র ভালো, কিন্তু তুমি তুমি বড় চোর। করি মাথা নিচু করে বলল, চুরি আর আমি করব না। ছেলেটি হাসল। করি বললে, আপনি তার পায়ে হাত দিয়ে বলছি। কয়েক পা পিছিয়ে গিয়ে ছেলেটি বলল, থাক 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 থাক। করি তার দিকে চেয়ে একটু মিষ্টি হাসি হেসেই বললে, বিশ্বাস হচ্ছে না আপনার? আপনি যা বলবেন তাই আমি করব। না বাপু, বরং দরকার হয়তো কিছু ধান চাল সাহায্য দেব, চাকরি বাকরি হবে না। মাথা হেঁট করেই করি ফিরে গেল। সে ঠিক চাকরির সন্ধানে বার হয়নি, বেরিয়েছিল অমনি। ভোলার মৃত্যুর পর থেকে এই 1টা মাস সে ঘরের মধ্যেই ছিল। ভোলা যা রেখে গেছে তা তাদের জাতির পক্ষে অনেক। ভোলা চাষ করত, চাষের ধান সঞ্চয় করে ছোটখাটো একটা মরাই সে বেঁধে রেখে গেছে। চৌকিদারির মাইনে, বকশিস থেকে 15 ঘন্টা টাকাও তার জমানো আছে। ঘরে পেতল কাঁসাও কয়েকখানা করেছিল ভোলা। 2টো হেলে বলদ আছে, সে 2টো বেচলেও 8-10 ঘন্টা টাকা হবে। একটা গাই আছে, সের 1.5 দুধ দেয়, দুধ বেচলেও রোজ 8-10 পয়সা হবে। পেটের ভাবনা তার নেই, কিন্তু এই 1 মাসের মধ্যে তার মন প্রাণ যেন হাঁপিয়ে উঠেছে। ভোলাকে অহরহ ভেবে সে আর দিন কাটাতে পারছে না। শূন্য ঘর, সেই ঘরের মধ্যে একলা দিন আর কাটে না। বাড়ির খুব কাছেই রেল স্টেশন, ছোট রেল লাইন, স্টেশনও ছোট। ভোরের গাড়িটা যখন যায় তখনই করি বরাবর ওঠে। আজকাল তার ঘুম ভাঙে রাত্রি থাকতে। ঘরের কাজ সারা হয়ে গেলে তবে ভোরের গাড়ি আসে। কাজও যে কমে গেছে, একা মানুষ সে, এটো বাসন মাত্র 1খানা। ঘরে পুরুষ মানুষকে নিয়েই তো যত কাজ, হাজারো অকাজ করে সে কাজ বাড়িয়ে দেয়। এখানে তামাকের গুল করেছে, ওখানে ফেলছে পোড়া বিড়ি, বর্ষার সময় কাদা পায়ে, অন্য সময় ধুলো পায়ে একেবারে ঘরে এসে ঢুকছে। এখানে গামছাটা ফেলছে, অকারণে কাস্তেটার ডগা দিয়ে উঠোনের কি দাওয়ায় মাটি খুঁড়ছে। মাছ ধরে এসে পুঁটি মাছ ধরা ছিপটা ছুঁড়ে দিলে তো পড়ল গিয়ে ওইখানে। লাঙলের গজাল ঠুকতে বসে এখানে ফেললে পাথরটা, ওখানে ফেললে লোহার টুকরোটা। কোদালের বাঁট তৈরি করতে বসে গাছের ডাল ছেঁচে ছুলে ঘরময় ছড়ালে কাঠের ছিলকে।
লাউ কুমড়ো লতা চালের উপর তুলতে গিয়ে মেঝের উপর ফেললে রাজ্যের পচা খড়। কাজ করে আর কুলিয়ে উঠতে পারত না করি। তার উপর ছিল সেবা। আজ পায়ের নখ তুলে এলো, বাঁধো জলপটি। কাল এলো হাত কেটে। পরশু ইন্সপেক্টর বাবুর ভারী বাক্সটা ঘাড়ে করে ঘাড়ে ব্যথা নিয়ে ফিরল। দাও নুনের পুঁটুলির শেক। মদ খেয়ে মাতাল হয়ে ফিরলে তো কথাই থাকতো না। মাথায় জল দেওয়া, বাতাস করা, তাকে খাওয়ানো, বমি করলে পরিষ্কার করা, তার উপর তার মার খাওয়া। ভোলার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সব কাজ ফুরিয়ে গেছে। আজকাল ভোরের গাড়ি আসতেই তার বাসিপাঠ হয়ে যায়। সে চুপ করে দাওয়ার উপর বসে থাকে 10টার গাড়ির প্রত্যাশায়। 10টার গাড়ি এলেই হয় কাঠকুটো কুড়োনোর সময়। সমস্ত দুপুরটা মাঠের মধ্যে বাগানে বাগানে ঘুরে ফিরে আসে 2টোর সময়। তারপর আবার সেই একলা ঘরের মধ্যে কাটানো বাকি দিনটা, সমস্ত রাত্রিটা। করি হাঁপিয়ে উঠেছে। জাত জ্ঞাতের মেয়েরা কেউ কেউ আসে, কিছুক্ষণ বসে, তারপর চলে যায়। যাই ভাই, এখনই আবার ছেলে কাঁদবে, বড়দের ফেরার সময় হলো। তারা চলে যায়। করি একা বসে থাকে। সন্ধ্যের সময় কেউ আসেই না। দিন রাত্রি কাটে না করির। মধ্যে মধ্যে দেবনা, যাকে করি গালিগালাজ অভিসম্পাত না দিয়ে জল খেত না, সেই আসে। কিন্তু করি আশ্চর্য হয়ে যায়, সে দেবনা আর নেই। দেবনাও যেন পাল্টে গেছে। বাবুদের ছেলেটার মতোই সে যেন অন্য মানুষ। তার কথাবার্তার ধরনও অন্যরকম। করি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। ঠিক এই সময়ই বাইরে থেকে তাকে ডাকলে, করি। দেবেনই ডাকছে। করি ব্যগ্র হয়ে উত্তর দিলে, আয় দেবেন, আয়। দেবেন এসে দাঁড়ালো। বললে, তুই নাকি বাবুদের বাড়িতে চাকরি খুঁজতে গিয়েছিলি? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে করি বললে, হ্যাঁ। দেবেন বললে, বাবুদের বাড়িতে আজ আমি মুনিশ রেখেছিলাম কিনা তাই শুনলাম। করি বললে, কি করব বল ভাই, পেটে খেতে হবে তো। দেবেন বললে, মরণ তোর, বোলা যা রেখে গিয়েছে তাতেই তোর চলে যাবে। গাইগুলোর দুধ বিক্রি কর, 2-4 টাকা ধার দে লোককে, সুদ পাবি। করি আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, একলা ঘরে আমি আর থাকতে পারছি না দেবেন, ঘর যেন আমাকে গিলতে আসছে। দেবেনও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। বললে, কি করবি বল, মানুষের তো হাত নেই এতে। করির চোখে জল এলো। আঁচল দিয়ে চোখ মুছে সে বলল, সেরো সেবন কি করে কাটাবো আমি বল। দেবেন বললে, অন্য কেউ হলে বলতাম সাঙা কর, কিন্তু তোকে তো জানি, তোর ওই গুণেই ভোলা সারে নেই। তা ধম্ম ধম্ম কর, দেবতা থানে ঘোর, দিন কেটে যাবে। ঝরঝর করে করির চোখ দিয়ে জল পড়তে আরম্ভ হলো। দেবেন বলে, তোর হাত টান দোষটা যদি না থাকতো তবে তো তুই মহাশয় লোক হতিস করি। ভদ্রলোকেরাও বলে, বাউরির মেয়ে হলে কি হবে, করির মতো চরিত্র হয় না, দোষের মধ্যে ওই হাত টান। করি নীরবে বারবার চোখের জল মুছবার চেষ্টা করলে। জল যেন মুছে সে শেষ করতে পারছে না। দেবেন অত্যন্ত দুঃখ পেলে করির কান্না দেখে সান্ত্বনা দিয়ে বললে, কাঁদিস না, আর কোথাও চাকরি বাকরি খুঁজতে যাস না, কোথাও কোনদিন লোক সামলাতে পারবি না, কি করে ফেলবি, তখন মহা বিপদ হবে। একটু থেমে সে আবার বললে, তখন ভোলা ছিল, সে ছিল চৌকিদার, তাছাড়া লোকে তাকে ভালোবাসত, তখন তোর দোষ অনেক ঢাকা পড়ত, লোকে ক্ষমা ঘেন্নাও করত, এখন মহা বিপদ হবে। করিয়া থাকতে পারলে না। বললে, আমি ও কাজ করবো না দেবেন, তোর দিব্যি, তুই দেখিস। এ কথায় দেবেন না হেসে পারলে না। করি তার দিব্যি করছে, দিব্যি করে দিব্যি ভঙ্গ করলে তারই অনিষ্ট হবে, তাতে করির কি। তার মনে পড়ল যাত্রা দলে শোনা একটা ছড়া, পরের মাথায় দিয়ে হাত, কিরে করে নিখ্যাত। করি অধিকতর ব্যগ্রতা ভরে বললে, মা কালীর দিব্যি। দেবেন হাসতে হাসতেই বললে, দেবতার নাম নিয়ে দিব্যি করিস না করি, থাক। করি বললে, যদি করি তবে হাতে যেন আমার কুষ্ঠ হয়। দেবেন শিউরে উঠে বললে, না না, ওসব বলতে নেই, বলিস না। বলেই সে আর দাঁড়ালো না,
চলে গেল। করি ব্যগ্রভাবে তাকে ডাকলে, দেবেন, দেবেন। দেবেন সাড়া দিলে না। জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে দুপুরবেলা রৌদ্রে যেন চারদিক ঝলসে যাচ্ছে। কাকগুলো পর্যন্ত গাছের ভিতরে বসে ঝিমোচ্ছে। কুকুরেরা ছায়াছন্ন ঠান্ডা জায়গায় বসে ধুঁকছে। জনমানবহীন পথ, চারিদিক নিঝুম। গৃহস্থের বাড়ি সব বন্ধ, যে যার দরজা জানলা বন্ধ করে ঘুমোচ্ছে। শুধু একটানা বাতাসে তাল গাছের পাতার আলোড়নের ঝরঝর শব্দ উঠছে। সে বাতাস আগুনের মতো গরম, ধুলোয় ভর্তি। দুপুরটা যেন ঝাঁ ঝাঁ করছে। কড়ি পথ দিয়ে চলেছিল, বিনা কাজে অকারণে চলেছিল। ঘরে বসে তার ভালো লাগেনি, তাই সে চলেছিল। এখন মাঠে কাঠকুটো কুড়োতে যাওয়ার সময় সকালবেলায়। জ্যৈষ্ঠের দুপুরবেলায় রোদ বাতাসকে বলে ঝলা। জ্যৈষ্ঠের ঝলা লাগলে অনেক সময় মানুষ শুধু ঘেমে ঘেমেই মরে যায়। আমাশয় তো সাধারণ অসুখ। তাই লোকে বসের জ্যৈষ্ঠ 2 মাস কাঠকুটো কুড়োতে যায় সকালে। তাছাড়া করি এখন সকালেও কাঠকুটো কুড়োতে যায় না। তার কারণ সকল বাগানেই আম কাঁঠালের গাছ। এখন আম কাঁঠাল পাকবার সময়। বাগানে ঢুকলেই নিঃশ্বাসের সঙ্গে বুক ভরে ওঠে পাকা ফলের মিষ্ট গন্ধে। অন্য মানুষের কথা করি জানে না, কিন্তু ওই গন্ধ নাকে এলেই করির মুখ জলে ভরে ওঠে। চোখ আপনা থেকেই গাছের মাথার দিকে ফেরে, সন্ধান করে কোথায় আছে উৎকৃষ্ট ফলটি। চুরি করবার দুর্বার প্রবৃত্তি তার বুকের ভেতর যেন লক লক করে ওঠে। তাই সে যায় না কাঠকুটো কুড়োতে। সে আর চুরি করবে না, কিছুতেই চুরি করবে না। বাউরিপাড়া পার হয়েই গোবিন্দবাবুদের খিড়কি। খিড়কির পুকুরটার পাড় দিয়েই একটা মানুষ হাঁটার সরু পথ। ও পথ দিয়ে পুরুষ যেতে পায় না, মেয়েরা যাওয়া আসা করে। করি সেই পথ দিয়ে চলেছিল। কোথায় যাবে তার কোনো ঠিক ছিল না। সকাল থেকে বাড়িতে বসে বাড়িটাই তার অসহ্য হয়ে উঠেছিল, তাই সে চলে এসেছে। অস্পষ্টভাবে শুধু মনে হয়েছিল, যদি দেবনাথ দেখা মেলে তবে তাকে কয়েকটা কথা বলে আসবে, বুঝিয়ে দিয়ে আসবে সে আর চুরি করে না। কিছুক্ষণ গল্পও করে আসবে। বাড়ি থেকে বার হতে গিয়ে মনে হয় কাপড়খানা ময়লা। একটু ভেবে সে একখানা ফর্সা শাড়ি পরলে, আরও একটু ভেবে মাথার চুলে একবার চিরুনি দিলে, তারপর একটা পান খেয়ে সে বার হলো। কিন্তু দেবেন বাড়িতে ছিল না, কোথায় খাটতে গেছে বোধহয়। দেবেনের বাড়িতেও কেউ নেই যে জিজ্ঞাসা করে জানা যায়। সেখান থেকে বেরিয়ে অকারণে বিনা কাজেই সে চলেছিল। বাবুদের খিড়কির চারপাশে খুব ঘন সারিবন্দি তালের গাছ। কোনো একটা গাছের মাথার উপর বসে একটা চিল ডাকছে তীক্ষ্ণ স্বরে। কি তীক্ষ্ণ স্বর! এই ঝাঁঝা করা দুপুরের আগুনের তপ্ত ঝরঝরে ঝোড়ো বাতাস চিরে চলেছে যেন। ওকে কে যেন ঘাট থেকে উঠে চলে গেল। বাবুদেরই বাড়িরই কোনো বউ কি মেয়ে হবে। ঝলমলে শাড়ি আর মেয়েটির অনাবৃত একটি হাতের গয়নাগুলি দুপুর রৌদ্রের ছটায় ঝকমক করছে। পিছন দিক থেকে করি ঠিক চিনতে পারলে না। ঘাটের কাছে এসে সে থমকে দাঁড়ালো। বাঁধানো ঘাটের ঠিক মাথার উপরেই মেয়েটির আলতা পরা পায়ের ভিজে ছাপ পড়েছে। আলতার ছোপ আঁকা, গোটা পাখানির ছাপ উঠে গেছে শানের উপর। ছাপ একটি নয়, বরাবর চলে গেছে জল পর্যন্ত। সধবা ভাগ্যমানী মেয়ে। ওটা কি? একেবারে জলের ধারের সিঁড়িটার উপর ওটা চকচক করছে কি? কড়ির বুকের ভেতরটা ধকধক করে উঠল। জনহীন চারিদিক। কড়ি একবার চারদিক ভালো করে দেখে নিলে, তারপর অত্যন্ত সন্তর্পিতভাবে পা ফেলে সিঁড়ির ধারের কাছে এসে দাঁড়ালো। কানের একটা দুল খসে পড়ে গেছে। বউটি জানতে পারেনি। গিনি সোনার দুল, রৌদ্রের ছটায় আগুনের মতো জ্বলছে। বউটি জানতে পারেনি, কোনো রকমে আলগা হয়ে গিয়েছিল, পড়ে গেছে। কিন্তু শব্দও কি হয়নি? নিশ্চয়ই হয়েছিল। বউটির খেয়াল ছিল না। খেয়াল হবে কি? করির মুখে অদ্ভুত হাসি ফুটে উঠল। জানতে পারবে কি? বাড়িতে হয়তো তার স্বামী তার জন্য অপেক্ষা করে রয়েছে। তার কি খেয়াল থাকে? না থাকতে পারে? উফ, আগুনের মতো জ্বলছে। করি খানিক হেঁট হলো, কুড়িয়ে নেবার অভিপ্রায়ী। কিন্তু পর মুহূর্তেই সে সোজা হয়ে উঠে ছুটেই সেখান থেকে পালিয়ে গেল। না না, সে ও কাজ আর করবে না। দুপাশের ভদ্রজনদের বাড়ি নিস্তব্ধ। লোকজন সব ঘুমোচ্ছে। করি প্রত্যেক বাড়িরই হাল হদিস জানে। কোন কোন বাড়ির কোনখানে
ভাঙা গোপন প্রবেশপথ আছে সে তার নখদর্পণে। বাড়িতে শাড়ি শুকুচ্ছে, রঙিন শাড়ি, শৌখিন পাড়ওয়ালা শাড়ি, একটা বাড়িতে শান্তিপুরে শাড়িও ঝুলছে একখানা। করির বুকের ভেতরটা ধকধক করছে, সে প্রাণপণে ছুটছে। অনেকটা এসে পড়ল বাবুদের বৈঠকখানার শাড়ি। দুপাশে বাবুদের বৈঠকখানা, মাঝখান দিয়ে পথ। এখানে এসে সে থামল। এখানে থাকবার মধ্যে আছে 2-4টে ফলের গাছ, খড়, ধানের মড়াই। করি হাঁপাতে হাঁপাতে চলছিল। সামনেই সেই বাবুদের বৈঠকখানা। করি দাঁড়ালো। তার বুকের ভিতরটা অপূর্ব সান্ত্বনায় ভরে উঠল। সে আজ সোনার দব্বি হেলায় ফেলে দিয়ে এসেছে, ছোঁয়নি। বাবুদের সেই ছেলেটিকে এ কথাটা বলতে পারলে তবে তার তৃপ্তি হয়। বাবুদের বৈঠকখানায় হাসির আওয়াজ উঠছে। ছক্কা ছক্কা ছক্কা! কলরব উঠল। দুপুরবেলা ঘরে দরজা দিয়ে তাস খেলছে বাবুরা। করি আর থাকতে পারলে না, দরজা ঠেলে ঢুকে পড়ল। সকলে বিস্মিত হয়ে তার দিকে তাকালে। সেই বাবুটি বললে, কে চাই তোর? করি বুঝতে পারলে না কি বলবে। কি চাই এখানে? রুড়ো স্বরে সে প্রশ্ন করলে। করি ঢোক গিলে বললে, আগে জন্মমৃত্যুর খাতাটা নিকে নেব। সে অবাক হয়ে করির মুখের দিকে চেয়ে বললে, তুই খেপে গেছিস নাকি? আগে ভোলা মরে গেছে, জন্ম মৃত্যুর খাতার সঙ্গে তোর সম্বন্ধ কি? সে তো লেখাবে নতুন চৌকিদার। করি এবার একরকম ছুটেই পালিয়ে এলো। তবুও দাওয়া থেকে নামবার সময় সে শুনলে বাবুদের একজন বলছে, ব্যাপার কি, পাগল? না, মেয়েটা পাকাসোর, বোধহয় দুপুরবেলা চুরি করতে বেরিয়েছে। কিন্তু দেখতে তো বেশ মেয়েটা। ওদিকে সেও না। কেন? চোর হোক ছোট লোক হোক, মেয়েটি কিন্তু আশ্চর্য রকম ভালো, সত্যিকার সতী মেয়ে। করি ছুটে পালিয়ে এলো। সন্ধ্যাবেলা করি ওই কথাই ভাবছিল। জ্যৈষ্ঠ মাসের সন্ধ্যা, চারিদিক এখনো গরম হয়ে আছে, তবু হাওয়া অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। করি উঠোনে একখানা চাটাই পেতে শুয়ে আকাশের দিকে চেয়েছিল। আকাশে চাঁদ ঝলমল করছে। অকারণে তার কেবল কান্না আসছে। এমনি গরমের সময় চাঁদনি রাত্রে ঠিক এইখানটাতেই চাটাই বিছিয়ে সে আর ভোলা বসে থাকত। কোনোদিন সে শুয়ে থাকত, ভোলা বসে তামাক খেত। কোনোদিন বা ভোলা শুয়ে থাকত, কড়ি দিত তার মাথার চুল টেনে। একটা মানুষের অভাবেই ঘরখানা খাঁ খাঁ করছে। পাড়াপড়শির ঘর গেলে সঙ্গ পাওয়া যায়, কিন্তু কড়ি সে যায় না। ভোলা থাকতে তো যেতই না, এখনো যায় না। লোকে সন্দেহ করে। তার মনে পড়ে গেল সে আজ সোনার দব্বি হেলায় ফেলে দিয়ে এসেছে। কিন্তু তবু বাবুদের ছেলেটা তাকে বলল, সত্যি তার চোখে জল ভরে গেল। করি রয়েছিস? করি বুকের ভেতরটা কেমন করে উঠল। দেবনা, দেবেনের গলা। দেবেনকে সে বলবে আজকের কথা। করি, দেবেন এসো। তুই যে একবার কি হলি, এসো বলছিস? তোমাকে খাতির করছি। খাতির? দেবেন হাসলে। তা খাতিরের খবর এনেছি তোর লেগে। করি বিস্ফারিত দৃষ্টিতে দেবেনের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। বস, ভারী গোপন কথা ভাই। বলো। করির গলা কাঁপতে লাগলো। আগে দিব্যি কর, কাউকে বলবি না। খালি দিব্যি, কাউকে বলবো না। গোপালপুরের হরেরাম পোদ্দারকে জানিস? হরেরাম পোদ্দার? তার তো জেল হয়েছিল সেই ডাকাতির বাল সামালের লেগে। সে ফিরে এসেছে। ফিরে এসেছে? হ্যাঁ, এসেই ভোলার খোঁজ করছিল। তা আমি বললাম ভোলা নাই। তা বললে, যাক, ফাঁসি থেকে বাঁচলাম, বেঁচে থাকলে খুন করতাম। তারপর তোর কথা শুধালো। আমার কথা? হ্যাঁ, পোদ্দারের সঙ্গে আমার অনেক দিনে জানাশোনা কিনা। পোদ্দারের ঘরে চাকরি করেছি অনেক দিন, তাই হরেরাম এসেই আমাকে ডেকেছিল। করি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। পোদ্দার বললে তোর কথা? বললে ভোলা মরে গিয়েছে, করি আর সাঙা করবে না বলছিস?
তখন করি যদি আমার কথা মাফিক কাজ করে তবে সব দায় হায় আমার। করি বললে, না না নয়, শোন, চুরি চামারি যা করবি পোদ্দারকে দিবি, পোদ্দার তার দাম দেবে। ধরা পড়লে মামলা মোকদ্দমা করতে যা খরচ হয় তাও করবে। না না, ওই দেখো, খ্যাপামি করিস না, নইলে তোর এবার জেল নিঘাত তা বলে রাখলাম। এই তো আজই শুনলাম দুপুরবেলায় বাবুপাড়ায় ঘুরছিলি, বাবুদের বৈঠকখানায় ঢুকেছিলি, লোক দেখে বলেছিস জন্ম মৃত্যুর খাতা মেকাতে গিয়েছিলি। না না, আর না, শোন, আজকে ভাব, ভেবে কাল বলিস আমাকে। দেবেন চলে গেল। করি মাটির পুতুলের মতো দাঁড়িয়ে রইল। পরদিন বেলা তখন জল খাবার বেলা। মুনিশজনেরা জল খাবার ছুটি পেয়ে বাড়ি ফিরছে। দেবেন বাড়ির পথে করির বাড়িতে গিয়ে ঢুকল। এতক্ষণ করি নিশ্চয়ই ফিরেছে কাঠকুটো কুড়িয়ে। করি, কই করি, 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 ও করি। ওই তো কুটো করোবার ঝুড়িটা পড়ে রয়েছে। চারিদিক চেয়ে দেবেন দেখলে ঘরের দরজার শেকল খোলা রয়েছে, শুধু ভেজানো আছে। করি কি ঘরে শুয়ে আছে? দরজা ঠেলে দেবেন অবাক হয়ে গেল। ভিতর থেকে দরজা বন্ধ। করি, 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 করি। উদ্বেগপূর্ণ কৌতূহলের বশবর্তী হয়েই সে দরজায় ধাক্কা দিলে। পরক্ষণেই কিন্তু তার ভয় হলো। সে ছুটে বেরিয়ে এলো করির বাড়ি থেকে, ছুটে গেল পাড়ার মাতব্বর নটনের কাছে। লোকজনের মধ্যে কে যে উৎকণ্ঠিত কৌতূহলের আতিশয্যে দরজায় প্রচণ্ড ধাক্কা মারলে সে কথা ঠিক কেউ জানে না, কিন্তু দরজাটা খুলে গেল। ঘরের মধ্যে কড়ি কাঠে দড়ি টানিয়ে কড়ি গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। নটন বললে, বেরিয়ে আয় সব, কেউ কিছু নাড়িস না, থানায় খবর দে। দারোগাবাবু সুরথাল রিপোর্ট লেখা শেষ করলেন। মেয়েটির আত্মহত্যার কারণ কিছু জানা যায় না, তবে যেরূপ সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহাতে স্বামীর মৃত্যুর কষ্ট সহ্য করিতে না পারিয়াই এরূপ করিয়াছে বলিয়াই মনে হয়। কারণ মৃত স্বামীর প্রতি গভীর আসক্তি ছিল মেয়েটির, অথবা মেয়েটি কোনো কিছু চুরি করিয়া ধরা পড়িবার আশঙ্কায় এরূপ করিয়াছে, এমনও হইতে পারে। কারণ মেয়েটি স্বভাব চোর ছিল, পূর্বে পূর্বে বহুবার চুরি করিয়াছে। যেরূপ প্রমাণ পাওয়া যাইতেছে তাহাতে স্পষ্ট বুঝিতে পারা যায় যে গতকাল দ্বীপ্রহরে সে চুরির অভিপ্রায়ই ভদ্রপল্লীতে ঘোরাফেরা করিয়াছে। দারোগা উঠলেন, বললেন, লাশ জ্বালিয়ে দিতে পারো তোমরা।